আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশের সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছেড়েছেন এবং ভারতে যাওয়ার চেষ্টা করেছেন। ভারতের আগরতলায় তার পরবর্তী গন্তব্য এবং সেখানে অবস্থান করা সম্পর্কে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। বাংলাদেশের সদ্য এবং সাবেক প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পরে সমন্বয়ক 6 জন কী করতে চাচ্ছে। তো চলুন বন্ধুরা, কথা না বেরিয়ে ভিডিওটা দেখতে। জানতে পেরেছি বাংলাদেশের সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছেড়েছেন এবং ভারতে যাওয়ার চেষ্টা করেছেন। ভারতের আগরতলায় তার পরবর্তী গন্তব্য এবং সেখানে অবস্থান করা সম্পর্কে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। যাচ্ছি তার কাছে। সুকান্ত, জানাবেন শেখ হাসিনা এখন আছেন কোথায়, পরবর্তী গন্তব্যই বা কি? যেমন আনন্দবাজার যেমনটি বলছে যে ভারত থেকে লন্ডন যেতে পারেন, আপনাদের কাছে আসলে কি পরামর্শ বা কি তথ্য রয়েছে পরবর্তী গন্তব্য নিয়ে একটু জানাবেন। দেখুন, ভারতের যে জাতীয় নিরাপত্তা পরিষদ, তাদের সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে অর্থাৎ দুপুরের কিছু পরেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা তিনি আগরতলায় সেনাবাহিনীর যে হেলিকপ্টার তাতে অবতরণ করেন এবং সেখান থেকে বিশেষ বিমানে ভারতের সেনাবাহিনীর নিরাপত্তায় তিনি একটি বিশেষ বিমানে দিল্লি যাবেন এবং সেখান থেকেই কিন্তু তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন, এমনটাই কিন্তু আমরা তথ্য পেয়েছি। ইতিমধ্যেই তার দিল্লি পৌঁছানোর বিষয় নিয়েও কিন্তু অনেক জল্পনা রয়েছে, কিন্তু এতটাই ভারত সরকার তার নিরাপত্তার ব্যবস্থা করেছে নিচ্ছিদ্র, যেখানে সাধারণ যাত্রীদের মোবাইল নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করতে কিন্তু বাধা দান করেছেন এবং তাদের মোবাইল জমা রেখেছেন, যেটা আগরতলার ঘটনা। একই ঘটনা কিন্তু দিল্লির ক্ষেত্রেও কিন্তু সেরকম নিরাপত্তা, কঠোর নিরাপত্তা, তাকে আলাদা বিয়েতে তার যে ফ্লাইট সেটাকে অবতরণ করানো হবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। শেখ হাসিনা সে তো অন্যায়, স্বৈরাচার সরকার কোনোদিন বাংলাদেশে থাকতে পারবে না, আর থাকবে না। সে পালাইছে, আমি ইতিমধ্যে সে পালাইছে। এটা আমাদের, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। বাংলাদেশে শত্রুর অভাব নাই, আমাদের সময় নষ্ট করেন না। হাত জোর করে বলছি, আপনারা আমাদেরকে এদিক থেকে যেতে দেন। এটা আমাদের সম্পদ, আমাদের সম্পদ আমরা নিয়ে এসেছি। গণভবনের ফ্যান কই গেল শেখ হাসিনা? সে তো অন্যায়, স্বৈরাচার সরকার কোনোদিন বাংলাদেশে থাকতে পারবে না, আর থাকবে না। সে পালাইছে, আমি ইতিমধ্যে সে পালাইছে। এটা আমাদের বিজয় গিয়ে থামবে। আজকে দেখেন আমার এই যে নিসরা, ওরা কানাডা থেকে চলে আসছে, এয়ারপোর্ট থেকে আমরা এখানে চলে আসলাম। সো এটা হচ্ছে কি জীবনের স্রোত। পলাইছে রে, পলাইছে শেখ হাসিনা, পলাইছে। এখন মিষ্টি বিলাই করতে যাবো, মিষ্টি বিলাই করতে যাবো, মিষ্টি কিনতে যাবো, মিষ্টি বিলাই করবো। এইটা আমাদের 17-18 কোটি মানুষের স্বাধীনতা আমরা ফেরত পাইছি। আমি আন্দোলনে ছিলাম, বাসা থেকে আসা নিষেধ ছিল, লুকাই লুকাই আসছি। আজ আমাদের বিজয় হয়েছে, আমরা অনেক খুশি। এই স্বৈরাচারের পতন ঘটেছে, আমরা এই সরকার দেখতে চাই না। এই সরকারের চারে পতন ঘটেছে, আমরা অনেক খুশি।
বিজয় উল্লাস করতেছি, সাধারণ মানুষের, সাধারণ ছাত্রদের বিজয় হয়েছে। বাংলাদেশের ছাত্ররা দীর্ঘদিন পর এত বড় একটা আন্দোলন গড়ে তুলছে, সাধারণ মানুষ তাদেরকে সহযোগিতা করতেছে। আজকে আমাদের ছাত্র ভাইরা তাদের বুকের রক্ত দিয়ে আজকে দেশকে নতুন করে স্বাধীন করছে। সরকার গঠনের ব্যাপারে আলোচনা এখন যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, দেশে আমাদের সরকার আছে, তাদের অধীন হ্যাঁ, আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা প্ররোচনা সৃষ্টি হতে পারে। সকলেই আমাদের ভাই বোন এটা মনে রাখবেন। বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে পারে। এটা আমি সবাইকে বলবো, ইনক্লুডিং দ্য বিজেপি লিডার্স, কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোস্টগুলো করা উচিত না বলে আমি মনে করি। আমি আমাদের নেতাদেরও বলবো কেউ কোনো পোস্টে যাবে না। সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও বলবো, শান্তি রক্ষার স্বার্থে আসুন। ইন্ডিয়া একটা কান্ট্রি, বাংলাদেশও একটা কান্ট্রি, কিন্তু পাশের যদি রাজ্যে কিছু হয়, আমার প্রতিবেশীর কিছু হয়, তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে, সেক্ষেত্রে শান্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সদ্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পালিয়েছেন। আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করেছি, তাকে আপা ডেকেছি, নেত্রী ডাকতে আমার খুব ভালো লাগতো। পরবর্তীতে তার নামের সঙ্গে অনেকগুলো বিশেষণ যুক্ত হয়েছে, তার মধ্যে বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী, এ সকল শব্দগুলো আওয়ামী লীগের যারা নেতাকর্মী খুব সাবলীলভাবে ব্যবহার করে আসছেন। তো 2008 সনে ক্ষমতা আসার আগ পর্যন্ত তার যে একটা গণতান্ত্রিক মন এবং মানসিকতা ছিল, চিন্তা এবং চেতনা ছিল, যেটি 2013 সনের পরে এসে রীতিমতো ধীরে ধীরে স্বৈরতন্ত্রে রূপান্তরিত হয়ে যায়। এবং 2014 থেকে 18 এই সময়টিতে তিনি যে অপকর্মগুলো করেছেন, মন্দ কাজগুলো করেছেন, সেই সম্পর্কে হয়তো তার ধারণা ছিল, কিন্তু পরবর্তীতে সেই 2018 সনের নির্বাচনের পর তিনি ক্ষমতার দম্ভে তার যে বিবেক এবং বুদ্ধি সবকিছু হারিয়ে ফেলেছিলেন। আর 7ই জানুয়ারির যে নির্বাচন হলো, ডামি নির্বাচন, এই ডামি নির্বাচনের পরে তিনি আর মানবী থাকেননি। তিনি নিজেকে অতিমানবী, প্রাণহীন কোনো, যাকে বলা হয় রত্ন, দেবী, অশরীরী কিছু একটা অলৌকিক ক্ষমতার সম্পন্ন কিছু একটা তিনি নিজেকে ভাবতেন এবং সেইভাবে তিনি চলতেন। এবং দুনিয়ার যারা এইভাবে ধীরে 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 স্বৈর শাসকে রূপান্তরিত হয়, তাদের সবার অবস্থাই ওইরকম হয়। একটা সময় তিনি আমাকে খুব স্নেহ করতেন, আমিও তাকে খুব শ্রদ্ধা করতাম। আমার সঙ্গে তার যে দূরত্বটা কেন হলো, কিভাবে হলো আমি বলতে পারবো না। আমি তার আশেপাশে যে সকল মন্দ লোক ছিল, যেমন সালমান এফ রহমান সাহেব, দরবেশ, অন্যান্য অযোগ্য যে সমস্ত লোকজনরা ছিল, আমি তাদের সমালোচনা করতাম এবং সবচেয়ে অযোগ্য মন্ত্রীদের মধ্যে সৈয়দ আবুল হোসেনের সমালোচনা করতাম। তো এর কারণে কি হলো, ধীরে 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 তার সঙ্গে আমার একটা দূরত্ব তৈরি হয়ে গেল। কিন্তু এরপরও আমি তাকে দোয়া করতাম, তার জন্য কান্নাকাটি করতাম, তাহাজ্জুদ পড়ে তার জন্য দোয়া করতাম। তো যাই হোক, সেই আমি যখন তার রুদ্র রোষে চক্রান্তে পড়ে জেলে গেলাম, জেলে যাওয়ার পরেও কিন্তু আমি ভাবতে পারিনি, বুঝতে পারিনি যে আমি শেখ হাসিনা নির্দেশে জেলে এসেছি। পরবর্তীতে 2014 থেকে 18 পর্যন্ত আমার উপর যে জুলুম চলেছে, অত্যাচার চলেছে, আবার 18 থেকে 24 পর্যন্ত, এবং সর্বশেষ এই যে ডামি নির্বাচন, সেই ডামি নির্বাচনের পরেও আমার উপর যে জুলুম চলেছে, অত্যাচার চলেছে, এর ফলে আমার ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, পরিবার, সমাজ, সংসার সবকিছু তছনছ হয়ে গেছে। কিন্তু আমি কখনোই তাকে অভিশাপ দেইনি।
আমি কখনোই আওয়ামী লীগের অমঙ্গল চাইনি এবং এখনো পর্যন্ত আমি কিন্তু আওয়ামী লীগের অমঙ্গল চাইতে পারি না, কারণ আমার ওখান থেকেই উত্থান হয়েছিল। আমি শুধুমাত্র আওয়ামী লীগের মধ্যে যে সকল মন্দ লোক ঢুকে গিয়েছিল তাদের ব্যাপারে আগেও সোচ্চার ছিলাম এবং এখনো সোচ্চার আছি। তো শেখ হাসিনার জন্য আমি দোয়া করতাম, সবসময় দোয়া করতাম। তো সেই দোয়া করতে গিয়ে আমি যখন দেখতাম যে তিনি আমার প্রতি নিষ্ঠুর আচরণ করছেন, তখন আমার খুব কষ্ট লাগতো, এই কারণে যে তিনি হয়তো বিপথে আছেন। এই কারণ হলো, আপনার জন্য যদি কেউ দোয়া করে আর আপনি সেই দোয়াকৃত মানুষটিকে যদি চিনতে না পারেন এবং উল্টো যিনি আপনার জন্য দোয়া করছেন তাকে আপনি ক্ষতি করেন, বারবার ক্ষতি করতে থাকেন, ধরে নিতে হবে যে আপনি পথভ্রান্ত। তা আমি নিজে নিজে চিন্তা করতাম যে আমি শেখ হাসিনাকে এত ভালোবাসি, এত দোয়া করি, কিন্তু উনি কেন আমার প্রতি রহম করেন না, কেন আমার প্রতি এত ক্রোধ, কেন আমার স্ত্রীর গাড়ি ভেঙে দিতে হবে, আমার গাড়ি এই কয়দিন আগে আমার গাড়িটা ভেঙে দেওয়া হলো। তো এইগুলো যারা ভেঙেছে তারা তো একেবারে সরাসরি আমার গাড়ি প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া ভাঙানো হয়নি। আমার গ্রামের বাড়ি, সেই আমার বাবার আমলের বাড়ি, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, টিউবওয়েলটা উঠিয়ে নিয়েছে। আমার বৃদ্ধা মা মানে ওইখান থেকে আজ যেমন শেখ হাসিনা গণভবন থেকে বের হওয়ার জন্য 45 মিনিট সময় পায়নি, আমার মাকেও ঠিক আমার বাড়ি থেকে বের করার জন্য আধা ঘন্টার সময় আমাকে দেওয়া হয়নি। এর মধ্যে বুলডোজার দিয়ে পুরো বাড়ি, পটুয়াখালী ডিসি এবং তার যারা লোকজন আছে তারা প্রশাসনকে ব্যবহার করে তারা ভেঙে দিয়েছে। তো এই মানে অত্যাচার, অবিচারের পরেও আমি আল্লাহর কাছে বিচার চেয়েছি, কিন্তু আমি অভিশাপ দেইনি। আমি আল্লাহর কাছে প্রতিকার চেয়েছি, প্রাণ ভরে আল্লাহর কাছে কেঁদেছি। চোখের সামনে যেখানে বেড়ে উঠেছি, যে ঘরে আমার কত স্মৃতি, আমার বাসর ঘর, আমার জন্ম, আমার ছোট ভাইদের জন্ম, সব মিলিয়ে সেই গৃহটি, পিতার স্মৃতি, দাদার স্মৃতি, দাদির স্মৃতি, সেই বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে। তারপর আমি কিন্তু অভিশাপ দেইনি। এর কারণ হলো যে আমি সবসময় কৃতজ্ঞ ছিলাম যে আমি যেহেতু দলটি করেছি, তিনি নেতা ছিলেন, মনোনয়ন দিয়েছিলেন, আমি তার অধীনে রাজনীতি করেছি। আজকের গোলাম মোল্লা রনির যতটুকু পরিস্থিতি, আওয়ামী লীগ না হলে, শেখ হাসিনা না হলে হয়তো আমি এখানে আসতে পারতাম কিনা আমি জানি না। এই কারণে আমি কৃতজ্ঞ ছিলাম এবং এখনো আছি। এই কারণে আমি কোনো অবস্থাতেই আজ তার যে পরিণতি হলো, করুণ পরিণতি হলো, এই পরিণতি আমি কখনো চাইনি। আর না চাওয়ার কারণে অতীতে সেই 2014 থেকে বারবার শুধু আমি আজকের এই পরিণতিটি যে ঘটতে পারে এই সতর্ক বাণী উচ্চারণ করে হাজার হাজার টকশো করেছি, অসংখ্য লেখা লিখেছি, বাংলাদেশ প্রতিদিনে লিখেছি, নয়া দিগন্তে লিখেছি, যুগান্তরে লিখেছি। তো সেই লেখাগুলোতে আমি বোঝানোর চেষ্টা করেছি আজকে তিনি যে করুণ পরিণতিতে পড়েছেন, ঠিক এই জিনিসটি 2014 থেকে আমি বারবার তাকে বলেছি লেখনের মাধ্যমে। তো সেই জিনিসটি আজকে ঘটছে, তিনি পালিয়ে গেছেন এবং সেই পালানোর যে দৃশ্য, যেভাবে গণভবন থেকে তিনি গেলেন, কিছু ভিডিও ফুটেজ বের হয়েছে। তারপর তিনি যেভাবে বাংলাদেশ থেকে আগরতলা গেলেন, আগরতলা থেকে দিল্লিতে গেলেন এবং শেষ পর্যন্ত দিল্লি তাকে রাখবে না, দিল্লি তাকে তৃতীয় কোনো দেশে, সেটা বেলারুশ হতে পারে, রাশিয়ার অধীনস্থ কোনো প্রদেশ, অথবা ভারতের সাথে খুব সম্পর্ক রয়েছে এরকম কোনো দেশ, অথবা নিদেন পক্ষে যুক্তরাজ্য, ইংল্যান্ড, সেখানে ভারতের দুতিয়ালিতে তিনি রাজনৈতিক আশ্রয় লাভ করতে পারেন এবং সেখানে তারেক রহমান সাহেবের বাসায় তিনি যদি দাওয়াত খেতে যান, এটা আমি খুব আশ্চর্য হব না, এটা আমি আলাদা আর একটা ভিডিও করব। তো তিনি যেভাবে পালিয়েছেন এটা আমি কখনো স্বপ্নে কল্পনা করিনি, অথবা আমি চাইনি। কেন চাইনি? এর কারণ হলো আমি আওয়ামী লীগের অনেক মানুষকে চিনি যারা ভালো মানুষ, যারা দলটিকে ভালোবাসেন। আমি ফরিদপুর এই যে সদরপুর চরভদ্র আসনে, এই আসনে সংসদ সদস্য প্রার্থী ছিলাম। প্রত্যন্ত অঞ্চলে সে 2001 সনে ঘুরেছি, বঙ্গবন্ধুর সঙ্গে সম্পর্ক ছিল, সাক্ষাৎ ছিল, এরকম অনেক বয়স্ক মানুষকে দেখেছি। আমি একদিন বঙ্গবন্ধুর সম্পর্কে বলছিলাম আর একজন লোক শিরশির করে কাঁপছিলেন আর কাঁদছিলেন। আমি বললাম যে বাবা আপনি কাঁদছেন কেন? তো তিনি বললেন যে বাবা আপনার কথা শুনে আমার ঘাড় ব্যথা করছে, কারণ আমার এই ঘাড়ের উপর বঙ্গবন্ধু হাত রেখেছিলেন একবার, ফলে সেই হাতের স্পর্শ স্মরণ করে আমার এই ঘাড়টা এখন কাঁপছে।
তো এইরকম নিবেদিত প্রাণ মানুষ একজন দুজন নয়, কোটি কোটি মানুষ বাংলাদেশে আছে, যারা কখনো টিআর চায়নি, কখনো কাবিখা চায়নি, কখনো মন্ত্রী হতে চায়নি, এমপি হতে চায়নি, এমনকি শেখ হাসিনার দেখা সাক্ষাৎও চায়নি, কিন্তু তার জন্য রোজা মানত করেছে, এখনো করছে, এবং এখনো কত মানুষ, কত নারী তার জন্য কাঁদছে। এটা যারা আওয়ামী লীগ করেন তারা জানেন, বাইরের লোক বুঝতে পারবেন না। আওয়ামী লীগ মানেই হাসান মাহমুদ নয়, পলক নয়, বিপু নয়, কিংবা দীপুমণি নয়। আওয়ামী লীগ মানেই জাহাঙ্গীর কবির নানক নয়, কিংবা যাদের অন্যান্য যারা খুব বদনাম কামিয়ে ফেলেছেন ওবায়দুল কাদের নয়। আওয়ামী লীগের অনেক অনেক নিবেদিত প্রাণ কর্মী আছে। ফলে আজকের এই পতন, এটি আওয়ামী লীগের শেষ নয়। আওয়ামী লীগের আবার জন্ম হবে হয়তো নতুন কোনো নেতৃত্বের মাধ্যমে, হয়তো শেখ পরিবার এখানে আর আসবেন না, নতুন একটা আওয়ামী লীগ তৈরি হবে, কিন্তু আওয়ামী লীগের আদর্শ থেকে যাবে, এ কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি। তো যেটা বলছিলাম যে তিনি এই যে পালিয়ে গেলেন, অথচ তিনি কেবল নিজের কথা চিন্তা করলেন, তার ছেলে জয়ের কথা চিন্তা করলেন, পুতুলের কথা চিন্তা করলেন, তিনি তার চাচাতো মামাতো খালাতো ফুফাতো ভাই কারোর কথা চিন্তা করলেন না। তিনি তার কোটি কোটি ভক্তদের কথা চিন্তা করলেন না, আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা চিন্তা করলেন না, যাদের উপর ভিত্তি করে তিনি আজকের এই অবস্থানে এসে পৌঁছেছেন তাদের কথা চিন্তা করলেন না। আমি আজকের এই ভিডিওটি করছি বিজয় দিবসে, দ্বিতীয় বিজয় দিবস। তো এই দ্বিতীয় বিজয় দিবসের যে সারা বাংলায় হাসির রোল, আনন্দের রোল চলছে, এর মধ্যে যে কোটি কোটি মানুষ পালিয়ে বেড়াচ্ছে, যেভাবে কিছু জুলুমবাজের, আওয়ামী জুলুমবাজের অত্যাচারে বিএনপির কোটি কোটি মানুষ দিন রাত পালিয়েছিল, এখনো পালিয়ে আছে, যেভাবে হাজার হাজার মানুষ জেলখানাতে আছে, লাখ লাখ মানুষ মামলা মোকদ্দমায় দিশেহারা, ঠিক সেম জিনিসটি আরো দ্বিগুণ হয়ে এই আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের উপর তো বটেই, মধ্যম শ্রেণীর নেতাকর্মীদের জীবনটাকে অনাগত দিনে, আগামী দিনে একেবারে তছনছ করে ছেড়ে দেবে। আর যারা মাখন খেয়েছে, পোলাও খেয়েছে, তারা ঠিকই নিরাপদ আশ্রয় চলে গেছে, পালিয়ে গেছে। আবার অনেকে ভুল পাল্টিয়ে টাকা দিয়ে, পয়সা দিয়ে এই সমাজে আপনার সঙ্গে আমার সঙ্গে মিশে থাকার চেষ্টা করবে, আত্মীয়তার বন্ধন দিয়ে বা অন্য কোনোভাবে। তো কাজেই শেখ হাসিনা যে পালালেন, এটা ঠিক হয়নি। তিনি যদি পালানোর পরিবর্তে আত্মহত্যা করতেন। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটা দেখছেন। তো ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর চ্যানেল যদি নতুন হতেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।